হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুলস এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। এখন আমি কথা বলবো এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা চক্কর ৩০২ নিয়ে, যেটার পরিচালনায় ছিলেন নবাগত পরিচালক শরাফ আহমেদ জীবন। সিনেমার মূল ভূমিকা অভিনয় করেছেন মোশাররফ করিম এবং পার্শ্ব চরিত্রে ছিলেন রওনক হাসান, তারিন, মৌসুমী নাগ সহ আরও অনেকে। এই সিনেমার গল্পটায় মূলত দেখানো হয় যে সালমান নামের একজন তরুণ তার নিজের বাসায় খুন হন। কে খুনটা করেছে, কেন করেছে, এই ইনভেস্টিগেশনের মাধ্যমেই আসলে আস্তে আস্তে অনেক রিভিলেশন আসতে থাকে সিনেমার মাধ্যমে। সো এই সিনেমাটার ব্যাপারে কথা বলার আগে আমি আসলে আমার একটু পার্সোনাল আপডেট জানিয়ে রাখি। গত এক সপ্তাহে আসলে অনেক ঝড় বয়ে গিয়েছে আমার পরিবারের উপরে। আমার আব্বু হার্ট অ্যাটাক করেন সপ্তাহখানেক আগে। তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করানোর পরে একটা ব্লক ধরা পড়ে এবং রিং পরিয়ে দেওয়া হয়। সো আল্লাহর রহমতে এখন তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, মোটামুটি স্টেবল সিচুয়েশনে আছেন। তো আপনারা প্লিজ আব্বুর জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থাকেন, আর কোনো কমপ্লিকেশন যাতে না হয়। এই কারণে আসলে গত কয়েকটা দিন ধরে অনেকগুলো রিভিউ করার ইচ্ছা ছিল, অনেকগুলো নাটক দেখেছি, সেটা নিয়ে একটা টপ চার্ট করার ইচ্ছা ছিল, এখনও আছে, চেষ্টা করব সেটা করার জন্য। আর সিনেমাটা আসলে যে সময় দেখার প্ল্যান ছিল ওই সময় তো আসলে দেখার মতো পরিস্থিতি ছিল না। তো আমি পহেলা বৈশাখে বিকালবেলা সনি স্কোয়ারে সিনেমাটা দেখি। সো আসলে সিনেমাটার ব্যাপারে কথা বলার আগে এই যে সিনারিওটা, যে চারটা সিনেমা নিয়ে দর্শকদের যে অনেক আগ্রহ ভরেই দর্শকরা দেখছেন এবং এনজয় করছেন। আমি এতদিন পার হয়ে গেছে, একদম হাউসফুল দর্শকের সাথে সিনেমাটা দেখেছি। তো বেশিরভাগ দর্শকই খুব আনন্দ করে সিনেমাটা দেখলেন, একটা হাসি মুখ নিয়ে সিনেমা থেকে বের হলেন, হল থেকে। তো আসলে সিনেমা প্রেমী হিসেবে, বাংলাদেশি সিনেমা প্রেমী হিসেবে তো আসলে এটাই চাই। এবং চারটা সিনেমার যে জনরার ভিন্নতা, যে বরবাদে আমরা একজন বকে যাওয়া ছেলের প্রেমের গল্প এবং রিভেঞ্জের গল্প দেখতে পাই, দাগি সিনেমার মধ্যে একজন দাগি আসামির অনুশোচনার গল্প দেখতে পাই, জঙ্গলির মধ্যে দুইজন অসহায় মানুষ কীভাবে একত্রিত হলেন, একটা বাবা মেয়ের সম্পর্ক, একটা ফ্যামিলি ড্রামা টাইপের একটা কাজ আমরা দেখতে পেলাম, এবং চক্করে একটা মার্ডার ইনভেস্টিগেশন দেখতে পেলাম। এই যে ভিন্ন ভিন্ন আমেজের গল্প এবং সবকটা গল্পই দর্শকদের কোনো না কোনোভাবে মাতিয়ে রাখতে পেরেছে, এটাই আসলে এইদের মানে যারা সিনেমা প্রেমী দর্শক আছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখন সিনেমাটার ব্যাপারে যদি কথা বলতে চাই, সিনেমার মধ্যে কিছু কিছু পজিটিভ দিক অবশ্যই উল্লেখ করার মতো আছে। তার মধ্যে প্রথম যেটা বলবো যে গল্পটা বাছাই করা হয়েছে, এরকম একটা মার্ডার ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে আমার কাছে খুব উপযোগী একটা গল্প মনে হয়েছে। স্পেশালি গল্পটার শেষে যে খুনটা করেছে সেই খুনির মোটিভেশনটা এবং তার অরিজিন যে স্টোরিটা, সেটা আমার কাছে খুব শক্তপোক্ত মনে হয়েছে। আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা নিশ্চয়ই আমার মতে বা আমার সাথে অ্যাগ্রি করবেন যে এই অরিজিন স্টোরিটা, ভিলেনের অরিজিন স্টোরিটা বেশ লজিক্যাল এবং খুব স্ট্রংলি দেখানো হয়েছে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমার মধ্যে যে হিউমারগুলো ব্যবহার করা হয়েছে, এই হিউমারগুলো আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে ওয়ার্ক করেছে। এটা এক্সপেক্টেডই ছিল, কারণ শরাফ আহমেদ জীবনের পরিচালনা তো দেখি নাই, কিন্তু তাকে অ্যাক্টর হিসেবে অনেক দিন ধরেই দেখছি এবং মোস্টলি কমেডি জনরার কাজেই তাকে বেশি দেখেছি। সেখানে তার কমিক টাইমিং খুব দুর্দান্ত। সো তার কাজে যে কমেডির ছোঁয়া থাকবে সেটা আশাই করছিলাম, এবং কমেডিগুলো বেশ আমার জন্য অ্যাটলিস্ট ওয়ার্ক করেছে। কমিউনিটি এক্সপিরিয়েন্সে দেখেছি, তো দর্শকদের চারপাশে হাসতে দেখেছি। সো ওই ব্যাপারটা খুব এনজয়েবল ছিল। সিনেমার মধ্যে সংলাপগুলো খুব ভালো ছিল। এই শরাফ আহমেদ জীবনের জীবন দর্শনটা আমার কাছে খুব স্ট্রং মনে হয়েছে। বেশ কিছু ডায়লগ তিনি ম্যারিড লাইফ নিয়ে বা জীবন সম্পর্কিত অনেক সংলাপ, মানে খুব সূক্ষ্মভাবে অনেক জীবন দর্শন এই সংলাপগুলোর মাধ্যমে ফুটে উঠেছে। এই ব্যাপারগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। অভিনয় শিল্পীদের অভিনয় ভালো ছিল এখানে, বলাই বাহুল্য। মোশাররফ করিম সিনেমার অন্যতম আকর্ষণ ছিলেন। বেশিরভাগ দর্শকের হয়তো আকর্ষণ তিনিই ছিলেন। অনেকেই হয়তো তার ফেস ভ্যালুর কারণেই সিনেমাটা দেখতে গিয়েছেন, কারণ অন্তত এইটুকু এক্সপেক্ট আমরা করতেই পারি যে মোশাররফ করিমের মতো অ্যাক্টর একদম বাজে সিনেমায় বা একদম গড়পড়তা বিলো অ্যাভারেজ কোনো সিনেমায় তো অভিনয় করবেন না, করেনও নাই। তো এখানেও তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল সেই চরিত্র অনুযায়ী তার অভিনয় অবশ্যই একদম নিখুঁত ছিল। তার পাশাপাশি আমার কাছে যে যারা নতুন জেনারেশনের কিছু অ্যাক্টর ছিল তাদের কাজের আগে দেখেছি বলে খুব একটা মনে পড়ে না, যে যিনি খুন হয়েছেন তার যে বন্ধু, যিনি অ্যাকিউজড ছিলেন তার গার্লফ্রেন্ড, এই যে চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন, এবং মোশাররফ করিমের সাথে যিনি ইনভেস্টিগেশনে থাকেন শাশ্বত দত্ত, মোস্ট প্রবাবলি তার নাম, তার অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ন্যাচারাল লেগেছে। যার কারণে এই জায়গাগুলোতে খুব জমজমাট লেগেছে, খুব মানে স্বাভাবিক ন্যাচারাল লেগেছে আর কি সিনারিওগুলো এদের পারফরমেন্সের কারণে। বাট এই সিনেমার যার পারফরমেন্স আমার সবচেয়ে ভালো লেগেছে তিনি হচ্ছেন সুমন আনোয়ার। সুমন আনোয়ার এই ধরনের পারফরমেন্স এর আগে উপহার দিয়েছেন। তিনি মূলত এই ধরনের অ্যাক্টিংই তাকে আমরা বেশিরভাগ করতে দেখি, কিন্তু তারপরও বলবো যে যেভাবে তার চরিত্রের পাঞ্চগুলো দেখানো হয়েছে খুবই এনজয়েবল ছিল। একদম শেষ পর্যন্ত তার চরিত্রের মাধ্যমে সে খুব এন্টারটেইনিং কিছু ফ্যাক্টর ছিল এবং তিনি সেগুলো পুল অফ করেছেন দুর্দান্তভাবে। তো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে খুব পজিটিভ লেগেছে। এখন নেগেটিভ দিকের প্রসঙ্গ যদি আসি, তাহলে আমি বলতে হয় যে
আমার কাছে যেটা মনে হয় যে থ্রিলার জনরাটা না অনেকটা অঙ্কের মতো। যেমন ধরেন আপনি যখন পরীক্ষা দিয়েছেন, জীবনে আপনারা কখনো না কখনো তো পরীক্ষা দিয়েছেন, আপনি যখন ধরেন বাংলা বা সমাজ বা ধর্ম এই সাবজেক্টগুলোর যখন প্রশ্নের উত্তর লেখেন 10-এর মধ্যে আপনি ধরেন অনেকগুলো কয়েক পৃষ্ঠা লিখলেন, সেখানে প্রাসঙ্গিক কিছু কথা লিখলেন, কিছুটা অপ্রাসঙ্গিক কথা, কিছু বানান ভুল হলো, তারপরেও কিন্তু যিনি টিচার আপনার খাতা চেক করছেন তিনি কিন্তু গড়পড়তা আপনাকে 10-এর মধ্যে কিছু না কিছু নাম্বার দিবেন। কিন্তু আপনি যদি অঙ্ক করেন 10-এর মধ্যে যদি আপনি একটা যোগ বা বিয়োগের মধ্যেও যদি চিহ্ন দিতেও ভুল করেন, আপনার অঙ্ক কিন্তু 10-এ পুরো 0। সো থ্রিলার জনরাটাও আমার কাছে অনেকটা সেরকম মনে হয়, আইদার ইট ওয়ার্কড অর ইট ডিডেন্ট। যে এইখানে যে গল্পটার মধ্যে যে পোটেনশিয়ালটা ছিল, যেখানে টানটান উত্তেজনা থাকবে, অ্যান্টিসিপেশন থাকবে, আমি পুরোটা সময় আই উড বি অ্যাট দ্য এজ অফ মাই সিট, এই ব্যাপারটা না কমপ্লিটলি মিসিং ছিল সিনেমার মধ্যে। চিত্রনাট্যের মধ্যে মানে থ্রিলার সিনেমা, একটা আদর্শ থ্রিলার সিনেমার চিত্রনাট্য না একদম মেদহীন হতে হয়। কিন্তু এখানে শরফ আহমেদ জীবন যে কথাগুলো বলেন যে তিনি অনেক জীবন দর্শনের কথা বলতে গিয়েছেন, এই যে খুন হয়েছেন তার মা মৌসুমী নাগ এবং যে অ্যাকিউজড তার মা হিসেবে তারিন অভিনয় করেছেন, এদের দুজনের মধ্যে অনেক জীবন ঘনিষ্ঠ কনভারসেশন দেখানো হয়েছে। এই ব্যাপারগুলো অন্তত এই গল্পটার ক্ষেত্রে একদম অপ্রয়োজনীয় ছিল। তারপরে রওনক হাসানের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সেই জায়গাগুলো কমপ্লিটলি আননেসেসারি ছিল, এই জায়গাগুলোর তেমন কোনো প্রয়োজনই ছিল না সিনেমার মধ্যে। তারপরে মোশাররফ করিমের পারিবারিক অ্যাঙ্গেল দেখানো হয়েছে, এই সবগুলো ব্যাপার না অনেক বেশি দেখানো হয়ে গিয়েছে। তিনি জীবন দর্শন অনেক বেশি দেখাতে গিয়েছেন, মানে এটা একটা থ্রিলার ড্রামা হয়ে গেছে, ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে ড্রামাই হয়ে গেছে। সো যেটা এই জনরার ট্রিটমেন্টটা এরকম হওয়ার দরকার ছিল বলে আমার কাছে মনে হয়নি একদমই। এবং যা লাস্টে যে টুইস্টটা বললাম, হ্যাঁ যিনি অ্যান্টাগনিস্ট তার অরিজিন স্টোরিটা খুব ভালো, খুব স্ট্রং, কিন্তু যারা থ্রিলার দেখেন নিয়মিত আমার মতো, আমি শিওর আপনারা সিনেমার আধা ঘন্টা যেতে না যেতেই আপনি ধরে ফেলবেন যে কে খুনটা করেছে। নট অনলি আপনি খুনটা ধরে ফেলবেন মানে কে খুনটা করেছে, বাট অলসো আপনি এটাও বুঝে ফেলবেন যে কেন খুনটা করেছে। সো একদম প্রেডিক্টেবল ছিল এই ব্যাপারটা। চিত্রনাট্যের মধ্যে যে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর ছিল ওই ব্যাপারটাই ছিল না। সো শরফ আহমেদ জীবনকে আমি আসলে প্রথম সিনেমা যেহেতু তিনি এটা পরিচালনা করেছেন, অবশ্যই আমি খুব বেশি ক্রিটিক্যাল হব না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাকে যে জনরাটা দেওয়া হয়েছে বা যেই জনরাটা তিনি বেছে নিয়েছেন, শুরুতেই বোধহয় এই জনরাটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না বলে আমার কাছে মনে হয়েছে। তিনি যেহেতু এই যে তার জীবন দর্শনটা খুব স্ট্রং, তিনি কমেডিতে ভালো, সো তিনি যদি কমেডি ড্রামা জনরার কোনো কাজ করতেন বা রোম্যান্টিক কমেডি জনরার কোনো কাজ করতেন, তাহলে আমার মনে হয় আউটপুটটা আরও অনেক স্ট্রং হতো। এই সেম গল্পটা যদি আপনি ভিকি জাহেদকে দিতেন, যিনি থ্রিলার বানাতে বানাতে, মিস্ট্রি থ্রিলার বানাতে বানাতে একদম পেকে গিয়েছেন, তাহলে দেখতেন যে চিত্রনাট্যের মধ্যে কতটা তিনি ভেরিয়েশন আনেন, কত ধরনের ডার্কনেস বা অনেক কিছু তিনি আনতেন। এবং লাস্টে যে টুইস্টটা, এই সেম টুইস্ট যেটা আপনি আধা ঘন্টার মধ্যে ধরে ফেলতে পারছেন, এটা যদি ভিকি জাহেদ বানাতো, চিত্রনাট্যটা এমনভাবেই সে তৈরি করতো আপনি এন্ডের টুইস্ট খেতেনি। যেটা বেশিরভাগ ক্ষেত্রে, অনেক কাজই তো দেখি ভিকি জাহেদের মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টুইস্ট আমরা ধরতে পারি না। সো এই যে ভালো একটা গল্প ছিল, লাস্টে ভালো টুইস্ট দেওয়ার ইয়া ছিল, কিন্তু আপনি চিত্রনাট্যটা দেখে আপনি খুব সহজেই বুঝে ফেলতে পারছেন। তো আমার কাছে মনে হয় যে মানে প্রথম সিনেমা হিসেবে তিনি একটা ভুল জনরা বেছে নিয়েছেন। এই জনরাটা হয়তো তাকে শ্যুট করতে আরও হয় কয়েকটা সিনেমা বানানোর পরে, তো একটু ট্রিকি জনরা হয়ে গেছে তার জন্য। সো এই জিনিসটা আসলে মানে যেহেতু থ্রিলার সিনেমা আমি থ্রিলটাই উপভোগ করতে পারি নাই, সো আমার জন্য অ্যাটলিস্ট সিনেমাটা ওয়ার্ক করে নাই। অ্যাজ আ থ্রিলার মুভি হিসেবে সিনেমার মধ্যে অ্যাপ্রিসিয়েট করার মতো হয়তো অনেক কিছু আছে, কিন্তু অ্যাজ আ থ্রিলার সিনেমা ইট ডিডন্ট ওয়ার্ক ফর মি সো ওয়েল। এবং সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্টও আমার কাছে যথেষ্ট এনজয়েবল মনে হয় নাই। মানে বেশি করে যেটা আমি বলবো যে বিজিএমটা খুবই গড়পড়তা মানের হয়েছে। একটা সিনেমা হলে আমি একটা থ্রিলার সিনেমা দেখছি, সেখানে বিজিএমটার দিয়েই কিন্তু একদম আবিষ্ট করে রাখা যায়। আপনারা রাজশাসন যারা দেখেছেন তারা দেখেন যে এই সিনেমাটা এত ইফেক্টিভ হওয়ার জন্য চিত্রনাট্য, ভিলেন সব কিছু তো অবদান আছেই, বাট ওই যে ক্যাচি বিজিএমটা, এটাই কিন্তু আপনাকে অনেক আপলিফ্ট করে দেয় মুডটা। এখানে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছিল আমার কাছে একদম বিলো অ্যাভারেজ লেগেছে, এবং কিছু কিছু জায়গায় মানে অ্যাপ্রোপ্রিয়েট মনেও হয় নাই যে বিজিএমগুলো। সো এইটা একটা মানে আসপেক্ট ছিল যেটা খুব একটা এনজয়েবল ছিল না। ওভারঅল প্রোডাকশন কোয়ালিটিও খুব বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো হয় নাই। মানে এটা অনেকটাই মনে হয়েছে যে ওটিটিতে দেখলেও হয়তো সিনেমাটা পুষিয়ে যেত, এটা আমার কাছে মনে হয়েছে। সো বাট আমি সত্যি কথা যেটা বলবো যে আশেপাশে যারা দর্শক ছিলেন তাদের অনুভূতি কিন্তু সবার এরকম আমার মতো ছিল না। দেখেন, সব দর্শক আমার মতো মানে বিনোদনের ভুখা হবে, সিনেমার ভুখা হবে, এটা তো এক্সপেক্ট করা যায় না। সারা বছর ধরে আমি সিনেমা দেখি, সিনেমা হলে যাই, কিন্তু এখানে অনেক দর্শকই ছিলেন যারা বছরে হয়তো একবার আসেন। ইনফ্যাক্ট আমার সাথে একজন ছোটো ভাই ছিলেন যিনি লাস্ট
সিনেমা দেখেছেন 2005 সালে, হৃদয়ের কথা মোস্ট প্রবাবলি 5 বা 6 সালে বললেন তিনি। সো এত বছর পর তিনি হয়তো আগ্রহ করে একটা সিনেমা দেখতে এসেছেন বাই চান্স। তো তার কাছে আসলে এই বাংলাদেশি সিনেমার এই কয়েক বছরে এক যুগ ধরে যে ইভলিউশনটা হয়েছে, হয়তো তিনি কোনো কিছুরই সাক্ষী না। র্যান্ডম একটা সিনেমা দেখতে এসেছেন, হয়তো বাংলাদেশি সিনেমা সম্পর্কে তার ধারণাটা বা তার যে ইমেজটা এতটা স্ট্রং না। তো তার কাছে হয়তো এটা দেখে অনেক ভালো লেগেছে, বা অনেক ফ্যামিলি অডিয়েন্স এসেছেন যারা হয়তো একটু হাসির উপলক্ষ চেয়েছেন, একটু ফ্যামিলি ড্রামা চেয়েছেন, মোটামুটি মানের একটা থ্রিলার, ইনভেস্টিগেশন, লাস্টে একটা টুইস্ট, এগুলো দেখে তারা অনেক সন্তুষ্ট। সো আমি আসলে সবার পার্সপেক্টিভ থেকেই যদি চিন্তা করি তাহলে সিনেমাটা কিন্তু অতটাও খারাপ হয় নাই। হ্যাঁ, একজন কোর থ্রিলার লাভার যারা মালায়ালাম, স্প্যানিশ বা অন্যান্য দেশের থ্রিলার দেখে একদম ঝানু হয়ে গেছেন, ঝানু দর্শক হয়ে গেছেন, তাদেরকে হয়তো একদমই এন্টারটেইন করতে পারবে না বা তাদের সন্তুষ্ট করতে পারবে না সিনেমাটা। বাট আপনি যদি জাস্ট একটা ছিমছাম সিনেমা দেখতে চান, মোটামুটি সুনির্মিত অভিনয় বা সুনির্মিত নির্মাণ বা অভিনয় দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনাকে হতাশ করবে না। কারণ অনেক দর্শকদেরই আমি হাসি মুখে বের হতে দেখেছি। সিনেমাটার যখন ক্রেডিট নাম ছিল, হাততালিও দিচ্ছিলেন তারা। একটা সেকেন্ড পর্ব আসার একটা সম্ভাবনা দেখানো হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আসলে খারাপ হয়নি। সিনেমা হিসেবে হয়তো একটা এনজয়েবল সিনেমাই হয়েছে। বাট থ্রিলার লাভার যদি আপনি খুব হয়ে থাকেন, খুব টুইস্ট দেখতে চান বা খুব থ্রিল দেখতে চান, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স চান, সেটা আপনাকে সিনেমাটা অফার করবে না বলেই আমার কাছে মনে হয়েছে। সো এটাই ছিল আমার রিভিউ। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের আসলে কেমন মনে হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।